নমস্কার, ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডক্টর অরিন্দম পান্ডে, আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আজকে আমরা আলোচনা করব হেলদি হার্ট লাইফস্টাইল বা হার্টকে আপনি হেলদি কিভাবে রাখবেন। কারণ এই যে বিষয়টা, এই বিষয়ে আমরা অনেকটা জানি, আবার অনেকটা জানি না, কিন্তু অনেকটাই ভুল জানি। অনেক মিসকনসেপশন আমাদের মধ্যে রয়েছে। হার্টের রোগ কিভাবে হয়, তার প্রতিকার কী রূপ, এই জিনিসগুলো সম্বন্ধে আমরা ছোট্ট করে একটু আলোচনা আজকে সারব। তো প্রথমেই বলি, হার্টের রোগ কিন্তু অন্যান্য আর 5টা রোগের মতো নয়। কীরকম? ধরা যাক যে একটা ডেঙ্গি, ম্যালেরিয়া অথবা এই কারেন্ট সিচুয়েশনে কোভিড-19, এই রোগগুলো কীরকম? এগুলোও তো রোগ। এই রোগগুলো আমরা বলি 1:1 রেশিওতে হয়, অর্থাৎ কোনো একটা অর্গানিজম, এগুলো ডেফিনেটলি ইনফেকশাস ডিজিজ, কোনো একটা অর্গানিজম বাইরে থেকে শরীরে ঢুকছে। ম্যালেরিয়ার ক্ষেত্রে কোনো একটা প্রোটোজোয়া ঢুকছে, ডেঙ্গির ক্ষেত্রে একটা ভাইরাস ঢুকছে, সেরকম কোভিড-19-এর ক্ষেত্রে করোনা ভাইরাস আপনার শরীরে ঢুকছে এবং সেটা ঢুকে কিছুটা ইনকিউবেশন পিরিয়ড নিয়ে আপনার শরীরে কিছু কিছু সিমটম, তার ম্যানিফেস্টেশন হচ্ছে। আপনি জ্বরে ভুগছেন, আপনার গলা ব্যথা হচ্ছে, গা হাত পা ব্যথা হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে এন্ড অর্গান ড্যামেজ হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি হচ্ছে। কিন্তু তার কারণটা কিন্তু সব ক্ষেত্রেই একই জন, অর্থাৎ হয় একজন ভাইরাস অথবা একটা প্রোটোজোয়া অথবা একটা ব্যাকটেরিয়া আপনার শরীরে ঢুকলো, সেই যত গণ্ডগোলের গোড়া। কিন্তু হার্টের রোগটা কিন্তু এরকম নয়। হার্টের রোগটা আমরা বলি মাল্টিফ্যাক্টরিয়াল। সেটা কীরকম ব্যাপার? অর্থাৎ বেশ কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে। সেগুলো কিছুগুলো আমরা বলি যে মডিফায়েবল, কিছুগুলো আছে যে নন মডিফায়েবল। এই রিস্ক ফ্যাক্টরগুলো আমি আপনাদের এক্সাম্পল দেব। এরা দেখা যায় যে একজন রিস্ক ফ্যাক্টর যদি আসে, আবার সঙ্গে করে যদি আরেকজন আসে, দুজন আসে, সেক্ষেত্রে একজনের যতটা এফেক্ট, দুজনের এফেক্টের কিন্তু 1+1 2 এর জায়গায় আরও বেশি হয়ে যায়। কীরকম রিস্ক ফ্যাক্টরগুলো না বললে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হবে না। ধরুন আমি বলছি, কিছু কিছু আছে, আমি যেটা বলছিলাম নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। কেন নন মডিফায়েবল বলছি? কারণ এই রিস্ক ফ্যাক্টরগুলো আপনার হাতে নেই, এগুলোকে আপনি কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। কীরকম? আমরা তো ভারতবাসী, আমরা জানি যে ভারতবর্ষ এটা খুব আমরা অনেক আবেগ নিয়ে বলি আমরা ভারতবাসী, কিন্তু ভারতবাসী হওয়ার সঙ্গে সঙ্গেও কিছু কিছু খারাপ দিকও আমাদের চলে আসে। যেমন তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে, আমাদের জন্মগতভাবে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি আমার ওয়েস্টার্ন কাউন্টার পার্ট, অর্থাৎ ইউরোপিয়ান লোকজন অথবা ইউএসএতে যারা থাকে অথবা জাপান, চায়না, এইসব জায়গায় যারা থাকে, তাদের তুলনায় কিন্তু জন্মগতভাবে আমাদের হার্টের রোগ হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি। কেন এরকম হলো? বিকজ অফ আওয়ার জেনেটিক প্রিডিসপোজিশন। আমাদের জিনগত গঠন এমন যে তাতে হার্টের রোগ খুব বেশি সম্ভাবনা হওয়ার, এবং নট অনলি খুব বেশি সম্ভাবনা, খুব কম বয়সে হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমি আপনাকে খুব কমন একটা এক্সাম্পল দিচ্ছি। ভারতবর্ষে যতজন মানুষের হার্ট অ্যাটাক হয়, তার মধ্যে 1/4 মানুষ কিন্তু তার বয়স 40 বছরের নিচে, যেটা পৃথিবীর আর কোনো দেশে দেখা যায় না, এত কম বয়সে হার্ট অ্যাটাক। ভারতবর্ষ বলতে কিন্তু আমি খালি ভারতবর্ষ বলছি না, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, অ্যাকচুয়ালি আমাদের জেনেটিক গঠন কিন্তু প্রায় একই রকম। এই সমস্ত দেশেই কিন্তু এই ধরনের ব্যাপারটা দেখা যাচ্ছে। হার্টের রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং খুব কম বয়সে হওয়ার সম্ভাবনা। তাহলে একটা থাকলো আপনার জেনেটিক রিস্ক ফ্যাক্টর, এটা নন মডিফায়েবল, বা বিকজ আপনি তো আপনার জিন চেঞ্জ করতে পারবেন না। আপনি বংশগতভাবে যে জিন পেয়েছেন, আপনাকে সেটা নিয়েই সারা জীবন চালাতে হবে। সেরকমই আরও নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেমন আপনার বয়স। ধরা যাক আপনার বয়স যখন 45 বছর ক্রস করে যাচ্ছে, হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 55 বছর আমরা বলি, তখন কিন্তু আপনার বয়সটা একটা রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। অর্থাৎ একটা বেশি বয়সের মানুষের হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেশি। সেরকম আপনি কিন্তু আপনার বয়স চেঞ্জ করতে পারবেন না, বিকজ আপনার বয়স বাড়বেই, আপনার কোনো কন্ট্রোল নেই। সুতরাং এটাও একটা নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। সেরকম আছে আপনার সেক্স, অর্থাৎ আপনি ছেলে না মেয়ে। যদি আপনি মেয়ে হন, আপ টু সাম এজ, একটা বয়স পর্যন্ত আপনার কিন্তু এই হার্টের রোগ হওয়ার ক্ষেত্রে কিছুটা প্রোটেকশন থাকবে। হোয়ারঅ্যাজ যদি আপনি ছেলে হন, তাহলে কিন্তু সেই প্রোটেকশন আপনার থাকছে না। সুতরাং মেল সেক্স ইটসেলফ ইজ আ রিস্ক ফ্যাক্টর ফর এনি কার্ডিয়াক ইলনেস। তো এইগুলো আমরা আলোচনা করলাম যে নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। তাহলে এগুলো তো আপনার হাতে নেই, আপনি কিছুই করতে পারবেন না। তাহলে আপনি করবেনটা কি? আপনার করার কিন্তু অনেক কিছু আছে। আপনাকে করতে হবে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরগুলোর মডিফিকেশন। সেগুলো কি কি? খুব কমন আমি এক্সাম্পল দিচ্ছি। উচ্চ রক্তচাপ, অর্থাৎ হাইপার টেনশন, মানে ব্লাড প্রেশার বেশি,
আমরা জানি খুব কমন, কিন্তু আপনি আপনার বাড়িতে দেখবেন একজন না একজন অবশ্যই ব্লাড প্রেশারের রোগী খাচ্ছে। প্রত্যেক বাড়িতে অন্তত একজন উচ্চ রক্তচাপের পেশেন্ট থাকে এবং তাকে ওষুধ খেতে হয়। সেরকম উচ্চ শর্করা অর্থাৎ ডায়াবেটিস, অর্থাৎ শরীরে আপনার ব্লাড সুগার খুব বেড়ে গেছে, কোলেস্টেরল খুব বেশি, আমরা বলি ডিসলিপিডেমিয়া, সেটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। সেরকম রয়েছে আপনার ওজন, যদি আপনি স্থূলতায় ভোগেন, আপনার ল্যাক অফ অ্যাক্টিভিটি থাকে, আপনি সেডেন্টারি লাইফস্টাইল লিড করছেন, এখন যেটা আরও বেড়ে গেছে এই কোভিড-19 সিচুয়েশনে, আপনি ওয়ার্ক ফ্রম হোম করছেন, আপনি আগে জিমে যেতেন, জিমগুলো সব বন্ধ হয়ে গেছে, আপনি সকালে মর্নিং ওয়াকে যেতেন, বিকেলে ইভিনিং ওয়াকে যেতেন, আপনি ভয়ে যাচ্ছেন না, বাইরে বেরোচ্ছেন না, তার মানে আপনি আরও বেশি সেডেন্টারি লাইফস্টাইলের দিকে চলে যাচ্ছেন। এটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর ফর ইয়োর কার্ডিয়াক ইলনেস। সিমিলারলি কিছু কিছু হ্যাবিট যেগুলো কিন্তু ইকুয়ালি খারাপ, যেমন খুব ইম্পর্ট্যান্ট আমি বলবো স্মোকিং একটা ভীষণ স্ট্রং রিস্ক ফ্যাক্টর, যেটা কিনা মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, এটা কিন্তু কমপ্লিটলি প্রিভেন্টেবল। আপনি যদি মনে করেন আজকে থেকে আমি আর স্মোক করব না, আপনি ভাবুন আপনার একখানা রিস্ক ফ্যাক্টর পুরোপুরি কমে গেল। এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, মডিফায়েবল হোক নন মডিফায়েবল হোক, এটা যদি 1+1 সবসময় 2 এর উত্তর হবে না, অ্যারিথমেটিক এরা মেনে চলে না। 1+1 3 4 5 6 7 হতে পারে, অর্থাৎ আপনার সুগার আছে, আপনার ব্লাড প্রেশারও বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনার হার্টের রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সঙ্গে যদি দেখা গেল যে আপনি স্মোক করছেন অথবা আপনার কোলেস্টেরলের প্রবলেম রয়েছে, আপনি একজন ছেলে, আপনার বয়স 45 ক্রস করে গেছে, মানে বুঝতে পেরেছেন আপনার কত সম্ভাবনাটা বেড়ে গেল। অর্থাৎ আপনার জমিটা পুরোপুরি উর্বর, এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকা মানে আপনার পুরো জমি উর্বর, সেখানে সব কিছু রয়েছে, সার রয়েছে, জল রয়েছে, খালি একটা বীজ পড়ার অপেক্ষা। সেটা পড়লেই কিন্তু আপনার এই হার্টের রোগগুলো হওয়ার সম্ভব শুরু হবে। এবং হার্টের রোগ আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রেই সে কিন্তু সময় দেখে আসে না, সে আসে হঠাৎ করে, তার উদয় হয় হঠাৎ মাঝরাতে অথবা আর্লি মর্নিংয়ে। বুকে চাপ হঠাৎ করে, প্রথমেই আমরা ভাবতেই পারি না আমার হার্টের রোগ হবে, আমি তো কালকে পর্যন্ত হেঁটে বেরিয়েছি, মর্নিং ওয়াকে গিয়েছি, আমার কি করে হার্টের রোগ হবে? হ্যাঁ, আমার ঠাকুরদার একটা হয়েছিল, তার হঠাৎ কম বয়সে এরকম 52 বছরে হঠাৎ করে হার্টের রোগ হওয়ার জন্য তিনি মারা গিয়েছিলেন, তাকে হসপিটালে নিয়ে যাওয়া যায়নি, কিন্তু সেটা তো অনেক পুরনো ব্যাপার, আমার কি করে হবে? একদম সেরকম না, আপনার হতেই পারে এবং ভীষণ কমন, আমরা এই ধরনের রোগী পাচ্ছি। এবং আমরা সবসময় একটা চেষ্টা করি যে ইগনোর করতে, না আমার বোধহয় হার্টের রোগ না, আমার অন্য কিছু, আমার সম্ভবত একটা গ্যাস হয়েছে। আমি ফোন করি, কোনো বন্ধুকে ফোন করি, হয়তো একজন ডাক্তার, সে আমার বন্ধু, তার ব্যাচমেট ছিল, তাকে ফোন করি, সে বলে হ্যাঁ ঠিক আছে একটা গ্যাসের ওষুধ খেয়ে নাও, প্যান্ডি খেয়ে নাও, সব জায়গায় হবে অ্যাভেলেবেল, একটা ডাইজিন খেয়ে নাও, ইনো খেয়ে নাও। কিন্তু আপনাকে বুঝতে হবে সে ডাক্তার হলেও যতক্ষণ না আপনার ইসিজি করা হচ্ছে, তার পক্ষে কিন্তু এটা বোঝা অসম্ভব যে আপনার এই যে প্রবলেমটা, এটা গ্যাসের জন্য বুক জ্বালা হচ্ছে নাকি হার্ট অ্যাটাকের জন্য হচ্ছে। সুতরাং এটা কিন্তু ইগনোর করার কোনো জায়গা নেই। যদি এরকম কোনো সিমটম হয়, আপনার যে রিস্ক ফ্যাক্টরগুলো বললাম সেগুলো যদি আপনার থেকে থাকে, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এই সিমটম ইগনোর করবেন না। বেস্ট ওয়ে আমরা সবসময় বলি, আপনি নিয়ারেস্ট হেলথ সেন্টার অথবা কাছাকাছি যেখানে আপনার ইসিজি করার ফেসিলিটি আছে সেখানে যাবেন, সেখানে একটা ইসিজি করবেন। এমন জায়গায় যাবেন যেখানে অন্তত 24 ঘন্টা একজন ডাক্তার থাকে, সে যে কোনো কোয়ালিফিকেশনের ডাক্তারই হোক না কেন, একটা হার্ট অ্যাটাক যে কোনো ডাক্তারই ডিটেক্ট করতে পারে। এবং ইসিজি করে খালি ওটা নিয়ে চলে এলে হবে না, সঙ্গে সঙ্গে একজনকে দেখানো, একজন ডাক্তার বুঝি আমার হার্ট অ্যাটাক হয়েছে না হয়নি। ইসিজি যদি নর্মাল থাকে তাহলে আপনার হার্ট অ্যাটাক হয়নি, অন্য ছোটোখাটো প্রবলেম হতে পারে, কিন্তু মেজর যেটা প্রবলেম এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশন আমরা বলি, যেটা কিনা সব থেকে খারাপ, সেটা আপনার হয়নি। আর যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আপনার বসে থাকলে হবে না হাত গুটিয়ে, আপনি ইগনোর করে না একটু পরে বোধহয় ভালো হয়ে যাবে, এটা কিন্তু আপনি ভুল করছেন। আপনাকে একদম খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা করতে হবে, আপনাকে এমন জায়গায় যেতে হবে যেখানে প্রপার হার্টের চিকিৎসার ব্যবস্থা আছে, বিকজ এক্ষেত্রে সময়টা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যত দেরি আপনি করবেন আপনার ভেতরে কিন্তু ড্যামেজ হতে থাকবে, এবং কিছু কিছু ড্যামেজ কিন্তু পার্মানেন্ট। তারপরে আপনি যত ভালো ডাক্তারকেই দেখান না কেন, যত বড় হসপিটালেই যান না কেন, যদি পার্মানেন্ট ড্যামেজ আপনার কিছু ভেতরে হয়ে গিয়ে থাকে, সব সময় সেটা কিন্তু রিকভারেবল নাও হতে পারে। তো এটা হচ্ছে একটা ব্রিফলি আমি আপনাদের আইডিয়া দিলাম, কিছু কিছু মিসকনসেপশন, কিছু কিছু প্রপার কনসেপশন আমরা জানি কিন্তু ইমপ্লিমেন্টেশন করি না। এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি করে প্রিভেন্ট করব? নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর আপনার হাতে নেই, মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর আপনার হাতে আছে। স্মোকিং সিজেশন, একটা সময় দিনে অন্তত রাখা, যখন আপনি এক্সারসাইজ করবেন অথবা ব্রিস্ক ওয়াকিং, জোরে জোরে হাঁটবেন, ভেরি ইম্পর্ট্যান্ট। তার সঙ্গে আপনার একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করতে গেলে খাবার দাবার, বিশেষ করে কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাবার যতটা কম নেয়, আপনার একটা হেলদি বডি ওয়েট মেনটেন করা, সঙ্গে যদি সুগার, প্রেশার, কোলেস্টেরল এইগুলো আপনার থাকে, তাহলে তার প্রপার ট্রিটমেন্ট করা।
প্রপার ডাক্তারবাবুকে দেখিয়ে যেরকম তিনি বলছেন সেই অনুযায়ী প্রপার কন্ট্রোলে রাখা, এইভাবেই কিন্তু এগুলো কিন্তু লাইফ লং মেজার। এরকম নয় আপনি কোলেস্ট্রল বেড়েছে 2 মাস ওষুধ খেলেন, চিকিৎসা করলেন, ঠিক হয়ে গেল, হবে না। সেরকম ব্যবস্থা আমরা চেষ্টা করছি, রিসার্চ চলছে যে পার্মানেন্ট সলিউশন অফ ব্লাড প্রেশার, পার্মানেন্ট সলিউশন অফ ব্লাড সুগার অথবা কোলেস্ট্রল, সেগুলো করা যায় কি না। এখনও পর্যন্ত আমাদের হাতে কিন্তু সাকসেস আসেনি, হয়তো ভবিষ্যতে আসবে। যতদিন তা না আসে আপনাকে ধরে নিতে হবে এই চিকিৎসাগুলো আপনার লাইফ লং চলবে। খুব বোরিং ব্যাপার, কিন্তু যদি আপনি এটা মেনটেন করতে পারেন তাহলেই কিন্তু এর ফল আপনি পাবেন, এবং তখনই কিন্তু আপনি ভয়ানক যে হার্টের রোগ সেগুলোকে প্রিভেন্ট করতে পারবেন। আশা করি আপনি এগুলো মেনে চলবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।